আজকের ভিডিওতে আমরা পড়ব নিউরোহিউমোরাল ট্রান্সমিশন। নিউরোহিউমোরাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হোক বা আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হোক, আমাদের নার্ভের যে হেড অ্যান্ড টেল পজিশানে আমাদের যে একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনে যুক্ত থাকে, সেখান থেকেই আমাদের নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। এবার সেই নিউরো ট্রান্সমিটারটা অ্যাড্রিনালিন হতে পারে বা অ্যাসিটাইলকোলিন যা হোক হতে পারে। এটা সবচেয়ে অ্যাক্সোনাল টার্মিনাল আর এটা হচ্ছে ডেনড্রাইট। আমরা নিউরনের ছবি দেখলেই বুঝতে পারবো কোনটা অ্যাক্সন কোনটা ডেনড্রন। এই অ্যাক্সোনাল টার্মিনালের এখানে ভেসিকেলের মধ্যে আমাদের নিউরো ট্রান্সমিটার প্রেজেন্ট আছে। এবার কি নর্মাল পজিশানে কোনো ইম্পালস কীভাবে কন্ডাকশান হয়। ফার্স্ট হচ্ছে একটা সাপোজ কোনো কিছু কমের জন্য আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলল যে আমাদের হার্ট রেট কমে গেছে বা হার্ট রেট বেড়ে গেছে, সেই অনুযায়ী নিউরো ট্রান্সমিটার আমাদের রিলিজ হয়। আমাদের নরঅ্যাড্রিনালিন আছে, অ্যাসিটাইলকোলিন আছে, গাবা আছে, আমাদের এই সমস্ত কিছু নিউরো ট্রান্সমিটার আছে। এবার এখানে নর্মালি আমাদের থ্রেশহোল্ড পোটেন্সি নর্মালি ভেতরে ইনসাইডে আমাদের রেস্টিং ফেজে -70 মিলিভোল্ট থাকে। এবার যখন পটাশিয়াম প্লাস এখান থেকে রিলিজ হলো আর তখন সেই পটাশিয়াম প্লাস রিলিজ হয়, আমাদের এখান থেকে ভেতরে নেগেটিভ আরও সৃষ্টি হয়, এই কারণে -70 MV এটা থাকে। এবার কি হলো, একটা সময় যখন সোডিয়ামের এন্ট্রি হবে ভেতরে, তখন সেই পোটেনশিয়ালটা বেড়ে +3 MV হবে। এবার এখানে পোটেনশিয়ালটা বেড়ে +3 MV হলো। তখন আমাদের কি হচ্ছে, তখন ফার্স্ট ইম্পালস ক্রিয়েট হবে। এবার ইম্পালস ক্রিয়েট হলো। এবার একবার যখন Na+3 MV বেড়ে চলে তো গেল, সবসময় 30 MV পর্যন্ত থাকতে পারবে না। বাইরে তো আমাদের Na+এর পরিমাণ কমে যাচ্ছে, তখন আবার কিছুটা কমবে। তারপরে কি করবে, তখন ক্যালসিয়াম চ্যানেল আবার ওপেন হবে। ক্যালসিয়াম চ্যানেল যখন অ্যাক্টিভেট হবে, তখন এই গ্রাফটাকে আরও উঁচুতে নিয়ে যাবে, তবে খুব বেশি উঁচুতে নিয়ে যেতে পারবে না। তারপরে কি হবে, ক্যালসিয়ামের লেভেলও আস্তে আস্তে কমে আবার পরবর্তী গ্রাফ শুরু হবে। এরকম করে আমাদের একটা প্রসেস চলে, আর এই প্রসেসের মাধ্যমেই আমাদের নরঅ্যাড্রিনালিন, অ্যাসিটাইলকোলিন এই প্রসেসের ওপর ভিত্তি করেই আমাদের রিলিজ হয়। আমাদের যে অ্যাকশনের টার্মিনাল আছে, এখানে এই নার্ভ ইম্পালসগুলো এরকম করে জাম্প করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকে। একটা সময় কি হবে, নার্ভ ইম্পালসগুলো এক জায়গায় চলে আসবে। এই যে এখানে ইম্পালসটা ওপর থেকে নিচে এলো, নিচে এসে কি করবে, এই ভেসিকেলগুলো আগে ওপরে থাকতো, এখন কি করবে, ভেসিকেলগুলোকে নিচের দিকে আগে ওপরে থাকতো পুরো মেমব্রেনের সঙ্গে ফিউজ করে দিবে। আর এর মধ্যে আমাদের ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম করবে পুরো জিনিসটাকে রাপচার করে দিবে। ক্যালসিয়াম যখন এই রাপচার করে দিল, এক্সোসাইটোসিস হলো, তখন নিউরো ট্রান্সমিটার আমাদের রিলিজ হয়ে গেল। এবার প্রিসাইনেপটিক নিউরন আর পোস্ট সাইনেপটিক নিউরনে বিভিন্ন রিসেপ্টার আছে। আমাদের অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টার আছে, মাস্কার্ডিং নিকোটিনিক রিসেপ্টার আছে, আমাদের α1 β1 রিসেপ্টার আছে। এই সমস্ত রিসেপ্টরে গিয়ে বাইন্ড হবে, দিয়ে তার আমাদের এফেক্ট দেখা যাবে। এবার এখানে আমাদের পসিবলি কি হয়, এখানে ইপিএসপি এক্সাইটরি প্যারাসিম্প্যাথেটিক ইপিএসপি নিউরো ট্রান্সমিটার হতে পারে, বা আইপিএসপি ইনহিবিটরি হতে পারে। এক্সাইটরি হলে সাধারণত আমাদের সিগ্রেশনকে বাড়ায়, কন্ট্রাকশান করে। ইনহিবিটরি হলে সিগ্রেশনকে কমায়। আমাদের এখানের মধ্যে এই জিনিসটা হলো। এবার এই অ্যাকশানটার মধ্যে আমাদের যেমন অ্যাসিটাইলকোলিনের ক্ষেত্রে হার্ট রেট মাসকার্নিকের সঙ্গে বা M2-র সঙ্গে বাইন্ড হলে হার্ট রেটকে কমাবে, আবার M3-র সঙ্গে বাইন্ড হলে স্মুথ মাসেলকে আমাদের কন্ট্রাকশান করবে। আমাদের ইনহিবিটরির মধ্যে গাবা আছে, গ্লাইসিন আছে, আমাদের এরা ইনহিবিটরির মধ্যে আছে, এক্সাইটেটরি আছে ডোপামিন, আমাদের অ্যাড্রিনালিন। অ্যাসিটাইলকোলিন ব্রথি হিসাবে কাজ করে। এখানে এর টার্মিনেশনও হয় মায়ো দ্বারা। আমাদের অ্যাড্রিনালিন অ্যাসিটাইলকোলিনের ক্ষেত্রে কোলিনেস্টারেজ, এই সমস্ত এনজাইম এদেরকে ইনহিবিট করে, বা অনেক সময় রিঅ্যাপটেক মেকানিজম দ্বারা নিউরো ট্রান্সমিটার রিঅ্যাপটেক হয়ে যায়। নিউরো ট্রান্সমিটার যে ভেসিকেলগুলো ব্লাস্ট হয়ে যাচ্ছে, যে ব্লাস্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক এখানে কিছু প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো কি আবার আমাদের জুড়তে সাহায্য করে। আর এখানে এমন কিছু প্রোটিন থাকে, যেমন সিনেপ্টোট্যাকমিন বলে একটা প্রোটিন থাকে যে ফিউশনে হেল্প করে, আর এই প্রোটিনটা ভেসিকেলকে আবার জুড়তেও সাহায্য করে। এরকম টাইপের একটা প্রসেস চলে।